জেলও হচ্ছে? আরে বাপরে, জেলও হবে এখানে? ছোট জাহাজে চাপার ইচ্ছা থাকে তো সেরকম একটা ছোট জাহাজের এক্সপিরিয়েন্স হয়ে যাবে। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। কত মানুষের ভিড়, কত মানুষের ভিড়, মনে হচ্ছে মেলা অলরেডি শুরু হয়ে গেছে। বেশ কিন্তু ভালো লাগছে এই জায়গাটায় বসে থাকতে, মনে হচ্ছে না আমি চালাচ্ছি। দারুণ লাগছে, আই এম রিয়েলি হ্যাপি। এখন 4 নম্বর 5 নম্বরে 4 নম্বর আর 5 নম্বরে স্নান করছে। কাল থেকে 1 নম্বরে হবে বলে শুনছি। হাই সবাই, কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম, আরও একটা নতুন ভিডিওতে নতুন টেস্টে। এখন সময় আপডেট হচ্ছে প্রায় বিকেল 3টের কাছাকাছি, আর এখন আমি বেরিয়ে পড়ছি সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তবে না, এখন গঙ্গাসাগরও কিন্তু সবার জন্য বারবার হয়ে গেছে। রাস্তাঘাট হয়ে যাওয়ার পর থেকে, যবে থেকে বিভিন্ন রকম পথে গঙ্গাসাগর পৌঁছানো যাচ্ছে, তবে থেকে গঙ্গাসাগর হয়ে গেছে একবার নয়, বারবার। তাই আজকে জিরাট থেকে বেরিয়ে পড়ছি। এখন আমি এখান থেকে চলে যাচ্ছি দিদার বাড়ি কলকাতা মানিকতলা, ওখানে রাতে থাকবো। থেকে কালকে সকালবেলা 6:45 নাগাদ একটা ডায়মন্ড হারবার লোকাল আছে শিয়ালদা থেকে, ওই ট্রেনটা করে যাব গঙ্গাসাগর। আর তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমি ক্রুজে করে গঙ্গাসাগর যাচ্ছি। এসে পৌঁছালাম হাওড়া রেলওয়ে স্টেশন, আর কালকে সকালে একদম শিয়ালদাতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। এখন এখান থেকে বেরিয়ে যাই, বেরিয়ে চলে যাব মানিকতলায় দিদার বাড়িতে। সময় আপডেট 6:16। আর এখন এই জায়গাটায় নেমে পড়লাম বাস থেকে। এখন যাচ্ছি শিয়ালদা স্টেশনের দিকে। চলে এলাম শিয়ালদা রেলওয়ে স্টেশনের কাছে। আর আজ মুখ্যের সন্ধানে বাকি পুণ্যার্থীদের মতন আমিও বেরিয়ে পড়লাম এই সাগরদ্বীপে, গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রমের কাছে পৌঁছে যাওয়ার জন্য। জীবনে আমার এই জার্নি, আমার এই যাত্রা এই প্রথম। মেলার সময় থাকতে পারবো না, অন্য জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। তাই আজ ডিসেম্বর মাসের 29 তারিখ বেরিয়ে পড়লাম শিয়ালদা ডায়মন্ড হারবার। 6:55 যে লোকাল ট্রেন আছে, ওই ট্রেনে করে পৌঁছাবো ডায়মন্ড হারবার। ওখান থেকে ক্রুজে করে আজকে প্রথমবারের মতন যাচ্ছি গঙ্গাসাগরে। জানুয়ারি মাসের এই যে 14-15 তারিখে মেলার এত একটা ভিড় হবে এই গঙ্গাসাগরে, তোমরা কিভাবে পৌঁছাবে, কোন কোন রাস্তা দিয়ে তোমরা পৌঁছতে পারবে, সমস্ত কিছু তথ্যই থাকছে এই ভিডিওতে। চলো তাহলে স্টেশনের দিকে যাওয়া যাক। যে ক্রুজে করে আজকে জার্নি করব ডায়মন্ড হারবার থেকে, সেই ক্রুজটা 9:30-এ ছাড়ে। আর এখান থেকে আমি 6:55 ট্রেন ধরছি। 7:25-এও একটা ট্রেন আছে, ওই ট্রেনটা করেও তোমরা গেলে ক্রুজটা পেয়ে যাবে। একদম টেনশন নেওয়ার কোনো কারণ নেই। আর এই হচ্ছে শিয়ালদার সাউথ ডিভিশন। এখান থেকে গিয়ে ধরবো ডায়মন্ড হারবার লোকাল। ডায়মন্ড হারবার লোকাল 6:55, 15 নম্বর প্ল্যাটফর্মে। টিকিট আমি ইউটিএস অ্যাপের মাধ্যমে কেটে নিয়েছি। টিকিটের ভাড়া পড়েছে 15 টাকা। 6:55-তে একদম ডট ডায়মন্ড হারবার এই লোকাল ট্রেন ছেড়ে দিল। আর ট্রেন একদম পুরো ফাঁকা ফাঁকাই আছে। ঘন্টা 40 মিনিট মতন সময় লাগবে। 8:30টার মধ্যে হয়তো পৌঁছে যাব ডায়মন্ড হারবার রেলওয়ে স্টেশন। এই সকাল সকাল ট্রেনে এই ছোলা 10 টাকায় বেশ অনেকটাই দিয়েছে। সময় আপডেট 8:36। এখন আমরা ঢুকছি ডায়মন্ড হারবার রেলওয়ে স্টেশন। 8:40-এর মধ্যে স্টেশনে ঢুকিয়ে দিল। এবার হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি। 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে অটো টোটো কিছু একটা করে নেব। হাঁটতে সামনের দিকে চলে এলাম এই জায়গাটা থেকে হেঁটে। এখান থেকে এবার করে নেব টোটো, যেটা আমাদেরকে নিয়ে চলে যাবে একদম ঘাট। টোটো করে নিলাম, 10 টাকা ভাড়া। খুব একটা বেশি রাস্তা নয়, কমই রাস্তা, পায়ে হেঁটেও আসা যায়। আমি টোটো করে নিলাম। তোমাদের লাগেজ বাগেরা থাকলে টোটো করে চলে আসতে পারো। এই যে আমাদের ক্রুজ দাঁড়িয়ে আছে। এসে পৌঁছালাম তাহলে ফাইনালি এই ডায়মন্ড হারবারে ঘাটের কাছে। তখন আমি অনেককেই দেখতাম এই নিউ ফ্রন্টিয়ার, এই যে ক্রুজটা আছে এটাই করে অনেকেই গঙ্গাসাগর এসছে। তখন মিলেনিয়াম পার্ক হয়ে চলতো। আর এবছর থেকে এখান থেকেই কিন্তু ছাড়ছে ডায়মন্ড হারবার থেকে। 9টার সময় দেওয়া আছে বোর্ডিং টাইম, আর 9:30টায় ছাড়বে এখান থেকে। টিকিট চেক হয়ে গেল, ভেতরে ঢুকে গেলাম। এই যে চলে এসেছি একদম এখানে। কি সুন্দর, এই প্রথমবারের মতন এখানে জার্নি করব আমি। এদিক দিয়ে ঢুকবো, 65। হ্যাঁ, কে বাদিকে 65 নম্বর সিট আছে। এই হচ্ছে, এই ভেতরে ঢুকলাম। এই হচ্ছে সিট অ্যারেঞ্জমেন্ট,
4/3, এদিকে 3 জন, এদিকে 4 জন। তো আমি এই সিটটা হচ্ছে আমার 65। অনেকটা বড় জায়গা, অনেক কটা সিট আছে। এই সামনেটাও তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসবো। এই ক্রুজটা 2 ঘন্টায় এখান থেকে আমাদেরকে কচুবেড়িয়া ঘাট, যেটা হচ্ছে গঙ্গাসাগর মানে সাগর দ্বীপের যে ঘাট, সেই ঘাটে নিয়ে যাবে। এই যে ক্রুজের সার্ভিসটা, এটা তোমরা সপ্তাহে 3 দিন পাবে, শুক্র, শনি, রবি। গঙ্গাসাগর মেলা যখন হবে, গঙ্গাসাগর মেলার সময় তোমরা এই সার্ভিসটা প্রতিদিন পাবে। এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, ওয়েবসাইটটায় তোমরা গিয়ে একবার চেক করে নিতে পারো যে টিকিটস কি অ্যাভেলেবেল আছে। আজকে আমি জার্নি করছি ইকোনমি ক্লাসে, আরেকটা প্রিমিয়াম ক্লাস আছে যেটার ভাড়া হচ্ছে 600 টাকা। আর আমি যে জার্নিটা করছি আজকে, এটার ভাড়া হচ্ছে 500 টাকা। তোমরা যদি অনলাইনে বুক করো তাহলে টিকিট পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। ওয়েলকাম অন বোর্ড নিউ ফ্রন্টিয়ার 03। আজকে কিন্তু প্রচুর মানুষের ভিড়, পুরো ক্রুজটাই দেখছি ভরে গেছে। টাইম আপডেট 9:34, গেট বন্ধ হয়ে গেল। আর এই হচ্ছে আমাদের এরিয়া, যেখানে আমার সিট এই যে একদম সামনেই আছি। এখানে আছে জল, এখানে আছে পুরো লাগেজ রাখার জায়গা উইথ ডাস্টবিন দেওয়া আছে। পিছনে আমি দেখতে পাচ্ছি 2টো টয়লেট আছে। আমি আছি ইকোনমি ক্লাসটায়, আর এটা হচ্ছে প্রিমিয়াম। দেখো প্রিমিয়ামে হচ্ছে ঠিক এই কটা সিট আছে। এখানে হচ্ছে 3/4 সিটিং অ্যারেঞ্জমেন্ট। আর এখান থেকে সুবিধাটা হচ্ছে সামনে থেকে তোমরা দেখতে পাবে। দেখো লাগেজ স্পেসটা আছে, ডিফারেন্স হচ্ছে 100 টাকার। সবাই কোথা থেকে আসছেন? কলকাতা থেকেই প্রথম। এই যে জেঠু জেঠিমারা সবাই যাচ্ছে গঙ্গাসাগর, তো প্রথম যাচ্ছেন তো আজকে? মানে আগে কেউ গেছেন গঙ্গাসাগর? অনেক আগে গেছে। আর এই ক্রুজের ভেতরে ঢোকার পরে ছাড়লো, তো কেমন লাগছে? খুব ভালো লাগে, দারুণ লাগে। আই এম রিয়েলি হ্যাপি। আর প্রত্যেকটা সিটের উপরে এ দেখো লাইফ জ্যাকেটগুলো দেওয়া আছে। তো এই যে এরিয়াটা আছে, এখান থেকে আমরা এখন উপরে যাব। এই উপরটায় উঠলাম, উপরটায় ওঠার পরে এইখানে হচ্ছে আমাদের পাইলট এরিয়া, ক্যাপ্টেন এরিয়া যদি বলি। আমাদের আজকে নিউ ফ্রন্টিয়ার 3 এর ক্যাপ্টেন হচ্ছেন ইনি। আর যে অ্যানাউন্সমেন্টগুলো শুনতে পাচ্ছি, এখানে বসে এই স্যার অ্যানাউন্সমেন্ট করছেন এই জায়গাটায় বসে। এখান থেকে আমরা 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাব সাগর দ্বীপে। বলছি মোটামুটি টাইমে আমরা পৌঁছে যাবো আজকে নাকি? হাইটাইট আছে, একটু লেট হতে পারে। হাইটাইট আছে আজকে? হাইটাইট হলে লেট হয়। বেশ কিন্তু ভালো লাগছে এই জায়গাটায় বসে থাকতে, মনে হচ্ছে না আমিই চালাচ্ছি। আর মাছের যে জালগুলো পাতা রয়েছে মাছ ধরার জন্য, সেগুলো আটকে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই তো? আচ্ছা, প্রপেলার যেটা আছে ওটার মধ্যে জড়িয়ে গেলে বন্ধ হয়ে যেতে পারে, তাই জন্য ঘুরিয়ে ঘুরিয়ে যেতে হয়। তো এবার চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই কেবিন এরিয়াটা ঠিক কেমন। অনেকে এখানেই বসে আছেন। এখানে বসে কিন্তু ভিউটা দুর্দান্ত লাগছে। এখন আমরা প্রায় 20 কিলোমিটার গতিতে চলছি। এরকম চেয়ারও দেওয়া আছে কিছু এক্সট্রা, আর এরকম সাইডে সাইডে বসারও জায়গা করা আছে। এখানে এসে তোমরা বসে কিছুটা সময় কাটাতে পারো, ভালোই লাগবে। 2 ঘন্টার তো জার্নি। কোথা থেকে এসছেন? কৃষ্ণনগর থেকে এসছেন। দিন থাকবেন? কালকে চলে যাবেন। এই জায়গাটাও বেশ সুন্দর, এই জায়গাটাও তোমরা কিছুক্ষণ বসতে পারো। বাইরেটা একটু বেশি আওয়াজ। দেখো লেখা আছে ঢাকা কলকাতা ঢাকা, এটা ঢাকা কলকাতা সার্ভিস 4 তলা লঞ্চ। আর তোমরা আমার চ্যানেলে বাংলাদেশের এই লঞ্চেরও ভিডিও দেখেছো। এই যে লঞ্চ, বাংলাদেশে গিয়ে এই লঞ্চের ভিডিও করেছিলাম যখন, সুন্দর লাগলো যে এই লঞ্চটা ক্রস করলো এই পাশ দিয়ে। ওর নিচ সমস্ত জায়গায় ঘুরে মোটামুটি যেটুকু বুঝতে পারলাম যে বয়স্কদের কোনো অসুবিধা হবে না, বয়স্কদের যাবার জন্য খুব সুন্দর এই ক্রুজটা। পরিষ্কারই না? এখন আমরা যে জায়গাটা ক্রস করছি, এই লেফট সাইডে আছে কুলপি বলে একটা জায়গা, যেখানে প্রচুর ইট ভাটা আছে। এটা ইট ভাটার জন্যই এই কুলপি জায়গাটা বিখ্যাত। চা কত করে? চা 20 টাকা করে। তো এই যে এখানে এই চিপস টিপসগুলো পাওয়া যাচ্ছে, তবে এই 5 টাকা করে বেশি। দুর্দান্ত লাগছে, দুর্দান্ত ওপর থেকে ভিউটা। সাগর দ্বীপে পৌঁছানোর জন্য এই ক্রুজ কিন্তু দুর্দান্ত। অনেকের ছোট জাহাজে চাপার ইচ্ছা থাকে, তো সেরকম একটা ছোট জাহাজের এক্সপিরিয়েন্স হয়ে যাবে। এগুলো সব দেখো কার্গো শিপ, এগুলোতে করে বিভিন্ন রকমের মাল যাতায়াত করে। খুব সুন্দর লাগছে কিন্তু এখানের ভিউটা, দুর্দান্ত একটা জায়গা। দূরে যে কালো মতন দাগটা দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে সাগর দ্বীপ।
এখন আমরা যে জায়গাটা ক্রস করছি এই পাশ দিয়ে দেখা যাচ্ছে যে টাওয়ারগুলোকে, এর ঠিক অপোজিট সাইডে হচ্ছে কাকদ্বীপের যে ফেরিঘাট, সেই ফেরিঘাট। আর কচুবেড়িয়া ঘাট থেকে আরও একটা ঘাট আছে, যে ঘাট দিয়ে আমি আসার সময় ব্যাক করব, সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। আসার সময় যদি তোমরা টাকা বাঁচাতে চাও সেক্ষেত্রে তোমাদের এই জার্নিটা একবার হয়ে গেল। যদি চাও যে ট্রেনে করে ওদিক থেকে ব্যাক করতে, একটু বেশিক্ষণে ট্রেন জার্নি করে, সেটাও তোমরা করতে পারো। সময় আপডেট 11:54। আমরা এসে পৌঁছালাম এই সাগরদ্বীপে। চলো দাদা, বাই দাদা, থ্যাংক ইউ। তো এসে পৌঁছালাম এই সাগরদ্বীপে। সাথে সাথে এখানে লট নাম্বার 8-এরও একটা লঞ্চ ঢুকলো। আর এই যে আমাদের ক্রুজ, প্রথমবারের মতন এই ক্রুজ জার্নি আর প্রথমবারের মতন এই গঙ্গাসাগর আসা সত্যি একটা অন্যরকম ফিল দিচ্ছে। ক্রুজের সবাই বেরিয়ে গেছে আর ক্রুজ এখন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আবার বিকেল 4:30-র সময় এই ক্রুজটা ব্যাক করে চলে যাবে ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে। এই হচ্ছে লট নাম্বার 8-এর ফেরি, যেটা হচ্ছে যাচ্ছে কাকদ্বীপ। এবার তোমাদেরকে বলে দিই যে এই যখন তোমরা এই ফেরিটায় যাবে, এই ফেরিটা যেমন এখন দুপুর 1-1:30টার পরে আর কোনো ফেরি নেই এখান থেকে কাকদ্বীপ যাওয়ার। যারা ব্যাক করবে একটু দুপুরবেলার দিকটায়, তারা নামখানা ঘাট হয়ে ব্যাক করবে। সেটা কি করে ব্যাক করতে হবে আমি ভিডিওর শেষে সেটা বলে দিচ্ছি। লট নাম্বার 8-এর ফেরি কখন খোলা ও বন্ধ থাকে সেটা একদিন আগেই গঙ্গাসাগর অ্যাপ থেকে তোমরা চেক করে নিতে পারো। সামনে মেলা প্রিপারেশন তাই শুরু হয়ে গেছে, একদম বাস ঠাস দিয়ে এই জায়গাগুলো দেখো একদম রেডি করে ফেলেছে। ডাব কত করে ডাব? 40-50। বেরোনোর সাথে সাথে এখানে প্রচুর খাবারের দোকান। এই যে মেলার প্রিপারেশন মোটামুটি দেখো শুরু হয়ে গেছে। জায়গাটা কিন্তু রাতে দারুণ লাগবে, পুরো অনেকটা রাস্তা দূর পর্যন্ত এই একদম লাম্পিং দিয়ে সাজানো রয়েছে। তো এই যে ম্যাজিক, এই ম্যাজিকে আমাদেরকে এখন উঠতে হবে, যেটা 60 টাকা করে নেবে। অটো টোটো যাই আছে সবাই কিন্তু একদম এই মেলা যেহেতু চলে এসছে, যে যার মতন ভাড়া বলছে। আর এই ম্যাজিকের গায়ে দেখলাম 60 টাকা লেখা আছে, তাই এটাই উঠলাম। বাস স্ট্যান্ড ক্রস করছি, গুগল ম্যাপে চেক করলাম, দেখাচ্ছে প্রায় 28 কিলোমিটার, 48 মিনিট সময় লাগবে। এসে পৌঁছালাম একদম এই গঙ্গাসাগরে, গঙ্গাসাগর বাস টার্মিনাল। এখানে প্রচুর দেখো টোটো দাঁড়িয়ে আছে। এই টোটো করে তোমরা যেখানে হোটেল নেবে ভাবছো সেখানে তোমরা বললে ওরা নিয়ে চলে যাবে। হোটেলও সব মোটামুটি সবই কাছাকাছি। আর কপিলমুনির আশ্রম হচ্ছে একদম এই ভেতর দিয়ে আমরা চলে যাব কপিলমুনির আশ্রম। তোমাদের সব কিছুই দেখাচ্ছি। এখন থেকেই মোটামুটি এই সাগরদ্বীপে ভিড় হয়ে গেছে, মুখ্যের সন্ধানে সবাই চলে এসছে। তো এই দেখো একটা হোটেল এলাম, হোটেল পান্থু নিবাস। আচ্ছা এই হচ্ছে রুম, তাই তো? তো এই হচ্ছে রুম। দেখো এই বেডটায় মোটামুটি 3 জন থাকতে পারবে, বেশ ভালোই, ছোট্টর মধ্যে খুব সুন্দর এসি আছে। আর এই যে টয়লেটটা একটু দেখিয়ে দিচ্ছে দাদা, বাহ পরিষ্কার পরিচ্ছন্নই আছে, গিজারও আছে। মেলার সময় মোটামুটি কেমন রেট থাকবে? হ্যাঁ 4-5 হাজার থাকবে, তাই তো? আর অন্য সময় ফোন নাম্বারটা ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি, তোমরা কন্ট্যাক্ট করে বুক করে নিতে পারো। এখানেও আরেকটা রুম আছে, সব রুমে একই রকম, তাই তো? কপিলমুনির আশ্রম এখান থেকে পায়ে হেঁটে 5 মিনিট লাগবে। তো তোমরা এখানে বুক করে থাকতে পারো, বেশ সুন্দর একটা জায়গা। সেই সকালবেলা বেরোনো হয়েছে, তাই খিদে পেয়ে গেছে, কিছু খেয়ে নিতে হবে। আর এখানে খাবারের অপশান বলতে এখানে আছে এরকম হোটেল, তো ভাবছি কোনো একটা হোটেলে খেয়ে নেবো। গরিকা হিন্দু হোটেল। কি আছে গো আজকে? আলু ভাজা হবে, ডাল হবে। ভেজ থালি কত করছে? ভেজ থালা 60 টাকা। মানে বাঙালির এই ডাল ভাত যতক্ষণ না পড়ছে ততক্ষণ পেট ভরবে না। আবার চলে এলো পুঁই শাক, নাকি এটা পালং শাক। খাবার দাবার বেশ ভালোই লাগলো। কেমন খাবার দাবার? ভালো না? বেশ ভালোই। পেট পুজো হয়ে গেল, মানে জোর পেয়ে গেলাম একটা শরীরে। এখানে প্রচুর দোকান প্রসার আছে। আর এইখানে হচ্ছে এই যে ভারত সেবাশ্রম। ওরে বাবারে কত ভিড় ভারত সেবাশ্রমে। এখানে এখন রুম নিতে গেলে কেমন কি পড়ছে? 500 থেকে শুরু হয়। আচ্ছা, পুরো জায়গাটা দেখো একদম ভারত সেবাশ্রমে প্রচুর রুম, এখানে অনেকেই অ্যাভেলেবেল আছে। 500 টাকা থেকে এখানে রুম শুরু হয়। আমি তো থাকছি না এখানে। আর এখন যাব আমি সোজা গিয়ে কপিলমুনি আশ্রমের দিকে। তবে তোমাদেরকে একটা ইনফরমেশান দিয়ে রাখি, তোমরা যখনই এখানে আসবে, এখানে কোনো হোটেল নেবে বা যা কিছুই নেবে না কেন, তোমরা কেউ একা আসবে না, তোমরা 2-3 জন সাথে আসবে। তার কারণ একা আসলে কিন্তু সব জায়গায় তোমাদেরকে এখানে রুম দেবে না। এই যে রাস্তার কাজ, রাস্তার লাইটিং, হোর্ডিং যা যা লাগানো হবে সব কাজ শুরু হয়ে গেছে।
মেলা এবার দুর্দান্ত হবে, প্রিপারেশন একদম দারুণ। অনেক সাধুরাই চলে এসছে এখানে। এই হচ্ছে সেই কপিল মুনির মন্দির। এখন যা ভিড় দেখে মনে হচ্ছে মেলা মোটামুটি শুরু হয়েই গেছে। আর এখান থেকে এই যে ভেতরে ঢোকা যায়, ভেতরে দর্শন করা যায়। দেখো এখানে হচ্ছে রাধা কৃষ্ণ, নরসিংহ। এই যে মাঝখানে যিনি আছেন ইনি হচ্ছেন কপিল মুনি। দেখলে এই সেই জায়গা, এর প্রচুর ইতিহাস আছে। এখানে আসবে মনে হবে তোমরা একটা মুখ্য লাভ করলে। কত মানুষের ভিড়, কত মানুষের ভিড়, মনে হচ্ছে মেলা অলরেডি শুরু হয়ে গেছে। এই হচ্ছে কপিল মুনির আশ্রম বা মন্দির। আর এখান থেকে এই সোজা হেঁটে গেলে হচ্ছে, একদম সোজা হাঁটলে আমরা এখন পৌঁছে যাবো যেখানে সবাই গঙ্গা স্নান করে। তারপরে মেলার কেমন প্রিপারেশন আছে সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে কপিল মুনি, আর ওখানে মহাদেব। ভেতরে কিছু কেনাকাটারও দেখছি জায়গা আছে। ও আচ্ছা, এখানে ডালা সিস্টেমও আছে। এই ডালা কত করে আছে দাদা? এটা 50, এটা 100। এই চলে এলাম একদম গঙ্গাসাগরের সাগর প্রাঙ্গণে। অনেকেই করছে স্নান। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। বহু হাজার বছর ধরে কিন্তু এই কথাটাই সবাই বলে আসে। বহু বছর আগে যখন এই গঙ্গাসাগরে মানুষ আসতো, তাদেরকে অনেক রাস্তা বাধা পেরিয়ে বিভিন্নভাবে আসতে হতো। কারণ এখানে এই জোয়ার ভাটার মধ্যে পৌঁছানো আর এতটা রাস্তাকে পার করা, যার এপার থেকে ওপার কিছু দেখা যায় না, সেরকম একটা জায়গায় এসে গঙ্গাসাগরের এই জায়গায় এসে স্নান করাটা সত্যি তখনকার সময় একটা পুণ্য লাভ। এখন গঙ্গাসাগর মানুষ খুব সহজেই একদিনে যেমন চলেও আসতে পারে, স্নান করে আবার একদিনে চলেও যেতে পারে। তো আমি আজকে সেরকমভাবেই এসছি। আমি এখন স্নান করছি না, যেহেতু আমি একা এসছি। তো তোমরা সে স্নান করে, এখানে স্নান করে তারপরে তোমরা চলেও যেতে পারো। এবার তোমাদেরকে বলি, এই যেখানে কপিল মুনির আশ্রমটা কেন হয়েছে। কর্দব মুনি বলে একজন মুনি ছিলেন, যিনি অনেক তপস্যা করার পরে বিষ্ণুর কাছে বলেন যে তিনি এই বৈবাহিক যে জীবন হয়, সেই বৈবাহিক জীবনের কঠোরতা ভোগ করতে চান। আর তখন এই যে কপিল মুনি আছেন, মানে ওনার ছেলে বিষ্ণু, তখন কপিল মুনির রূপ নিয়ে এই জগতে আসেন। এই গঙ্গাসাগরে ওনার জন্মগ্রহণ হয়। তারপর থেকে এই জায়গাটা, এই কপিল মুনির যে মন্দির, সেই জায়গাটা অনেকটা জনপ্রিয় হয়ে ওঠে। আর এই যে সাগরদ্বীপ, এই সাগরদ্বীপ নামটার পেছনেও কারণ আছে। সেই সময় যে রাজা ছিলেন, যে সময় কপিল মুনি ছিলেন, সেই রাজার নাম ছিল সাগর। আর ইন্দ্র সাগরের যে বলি ঘোড়া ছিল, সেই ঘোড়াটা নাকি হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। বলা হয় এটাই ইন্দ্র নাকি এই ঘোড়াটাকে চুরি করে নিয়েছিলেন। এরপরে রাজা সাগর তার এই ঘোড়াটাকে খোঁজার জন্য সাগরের যে 60,000 সন্তান ছিল, সেই 60,000 পুত্রদেরকে খুঁজতে পাঠায়। সেটা নাকি কপিল মুনির আশ্রমটা ঠিক এখন যেখানে, তার পাশে গিয়ে খুঁজে পায়। আর এটা ইন্দ্র করেছিল, ইন্দ্র চুরিটা করেছিল, আর দোষটা দিয়েছিল তার ছেলেরা কপিল মুনির ওপরে। তখন কপিল মুনি যেহেতু বিষ্ণু, তো কপিল মুনির সেরকম ক্ষমতাই ছিল, তার অভিশাপে এই 60,000 পুত্রকে তখন ভস্ম করে দেয়। যদিও কপিল মুনিও বুঝতে পারে কপিল মুনিও ভুল কাজ করেছে, কিন্তু তাদেরকে ভস্ম করে দেয় আর তাদেরকে নরকে পাঠিয়ে দিয়েছিল। মানে তখনকার সময় পৌরাণিক মতে এটাই মনে করা হয়, তখন কিন্তু এরকমই নাকি মানুষের শক্তি ছিল, পাওয়ার ছিল। রাজার চাচার ভাই ছিল দিলীপ রাজা। দিলীপ রাজা কপিল মুনি বাবার বহুত বড় ভক্ত ছিল। আচ্ছা। উনি একদিনকার তপস্যা করার পরে কপিল মুনি বাবাকে বলে যে বাবা, আপনাদের বরদুয়াতে আমার 60,000 লড়কা খতম হয়ে গেছে, ওনাকে আপোষ করে আমি নিয়ে আসবো কি করে। তখন উনি বললো যে হুগলি গঙ্গোত্রীতে যে গঙ্গা আমাকে তপস্যা করতে হবে। যদি গঙ্গা মা সন্তুষ্ট হয়ে সাগরে আসে, তাহলে ওনার 60,000 লড়কার তৃপ্তি জীবন পাওয়া যায়। ওর পর থেকে গঙ্গা মাকে ভাগীরথ রাজা যে তপস্যা করে, গঙ্গা এসে সাগরের সঙ্গে সঙ্গম হয়। সঙ্গম হওয়ার পরে ওনার 60,000 লড়কা এই জীবনদান মিলে যায় এই জলেতে। আচ্ছা, মানে যেহেতু ওই 60,000 পুত্রদের পাপ ধুয়ে গেছিল, তাই জন্য এখানে এসে বাকিদেরও পাপ ধুয়ে যায়, ওটাই মনে করা হয়। বাপরে, অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে এই গঙ্গাসাগরে এসে। আর কপিল মুনি কে ছিল আশা করি তোমাদেরকে একটু বোঝাতে পারলাম। দেখো এখন কত মানুষ স্নান করছে, এখানে বহু মানুষের ভিড়। এই যে এখানে খোলামেলায় সবাই স্নান করছে। স্নান করার পরে এখানে আছে কাপড় চেঞ্জ করার জায়গা, জামা কাপড় তোমরা এখানে চেঞ্জ করতে পারো। এখানে জামা কাপড় চেঞ্জ করতে কত টাকা করে নাও দাদা? 20 টাকা করে। আপনারা কোথা থেকে? ও এখানকারই? আচ্ছা আচ্ছা আচ্ছা, এইগুলো সব হচ্ছে পুলিশ ক্যাম্প, পুলিশ থাকবে। আর এটা পুলিশের কন্ট্রোল রুম।
এটা কন্ট্রোল রুম হচ্ছে। আর মানুষজন এসে কোন দিকটায় থাকবে? 3, 4, 5 মানে কপিল মুনির আশ্রমের সোজাসুজি এসে এই রাস্তাটার ওই পাশটায়, তাই তো? আচ্ছা, এই দিকে হচ্ছে এই যে কপিল মুনির আশ্রম, আর এখান থেকে আসার পরে এই যে রাস্তাটা আমরা এদিকে চলে এসেছিলাম, এর অপোজিট সাইডটায় থাকবে মানুষজনের জন্য, মানে ওদিকেরও কাজকর্ম সব হচ্ছে, সব প্রস্তুতি হয়ে গেছে। দারুণ ব্যাপার। পুলিশ থানা হচ্ছে অস্থায়ী। আচ্ছা, জেলও হচ্ছে? আরে বাপরে, জেলও হবে এখানে? ও এই যে এইটা যেটা পুরো ঘেরা আছে এটা জেল? আরে বাপরে, এখানে জেলও আছে, দারুণ ব্যাপার। থ্যাংক ইউ দাদা। বাপরে, এটা কিন্তু ব্যাপক, মানে এখানে একটা অস্থায়ী জেল তৈরি করা হচ্ছে। তো এখন মানুষজন কোন ঘাটে স্নান করছে? এখন 4 নম্বর 5 নম্বরে 4 নম্বর আর 5 নম্বরে স্নান করছে। কাল থেকে 1 নম্বরে হবে বলে শুনছি। তো এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটা হচ্ছে বড় মার্কেট। এটা বললো বড় বাজার বসবে, বড় মার্কেট এরিয়া। হোগলা পাতার এই যে ঘর, এগুলো সব হচ্ছে যাত্রী নিবাস তৈরি হচ্ছে। এই যে এখন সমস্ত এই জায়গাগুলোই তৈরি হবে যাত্রী নিবাস। এই যে একদম প্যান্ডেল, স্টেজ, সমস্ত কিছু একদম জোর কদমে কাজ চলছে। এখানে প্রচুর টোটো দাঁড়িয়ে আছে। সাইট সিন করাতে কেমন নাও, কত টাকা? 7খানা স্পট আছে আমাদের। 7টা স্পট আছে, পার হেড 120 টাকা করে। পার হেড 120। রামকৃষ্ণ মিশন, নাথ সরোবর, কালিয়াডামা আছে, অনেক গোষ্ঠ মাতার মন্দির আছে, আইলা স্পট, মনসা মাতার মন্দির, একদম মন্দির, কপিলমুনি আশ্রম বা কপিলমুনি মন্দির। আর সামনে এরকম লাইন দিয়ে দাঁড়িয়ে আছে অনেক টোটো, এই দাদারাই সাইট সিন করায়। এই যে এখানে কিছু দাদাদের ভাড়ারও যে লিস্ট সেটা দেওয়া আছে, কোথা থেকে গেলে কি ভাড়া আছে। একজন হিন্দু হয়ে এই জায়গাগুলো যখন আসবে তখন একটা আলাদা ভক্তি তো জাগবেই। আর সব থেকে একটা জিনিস আমার খুব ভালো লাগে, এই গঙ্গা, মানে যেমন এরকম গঙ্গা সাগর, এই গঙ্গাকে কেন্দ্র করে আমরা কত জায়গায় ঘুরতে যাই। যেমন আমরা হরিদ্বারে যাই, সেটাও একটা পুণ্যস্থানের জায়গা। আবার বারাণসীতে যাই, সেখানেও গঙ্গাকে নিয়ে। আর সেরকমই হচ্ছে এই গঙ্গাসাগর, যেটা একদম একটা দ্বীপ আর আমাদের এই পশ্চিমবঙ্গের অংশ। যারা এখানে এসে একদিনের জন্য থাকছো, সন্ধেবেলা এখানে যে আরতিটা হয়, এই ঠিক এই জায়গাটায় বসে এই আরতিটাও কিন্তু যেমন বারাণসী আর হরিদ্বারের আরতি জনপ্রিয়, ঠিক এই গঙ্গাসাগরের আরতিও কিন্তু খুব জনপ্রিয়। এবার তোমাদেরকে একবার বুঝিয়ে দিই, বাড়ি তোমরা ফিরবে কিভাবে। বাড়ি ফেরার জন্য তোমাদের কাছে 3টে রাস্তা হচ্ছে। এক, যেরকম ডায়মন্ড হারবার হয়ে আমি এলাম, সেরকমই আবার এই ক্রুজটা 4:30-র সময় ছাড়ে। তোমরা যদি একদিন থাকো, পরের দিন তোমরা 4:30-র সময় এই ক্রুজটা ধরেই বাড়ি যেতে পারবে। সেকেন্ড অপশান হচ্ছে এখানে যে বেনুবন ঘাট আছে, বেনুবন ঘাট থেকে তোমাদেরকে নিয়ে যাবে নামখানার যে লঞ্চ ঘাট আছে, সেই লঞ্চ ঘাটে। তোমরা ওখান থেকে নামখানা ট্রেন ধরে বাড়ি যেতে পারবে। আরেকটা ঘাট হচ্ছে, যেটা হচ্ছে আমরা এখানে নেমেছিলাম কচুবেড়িয়া ঘাট, যে ঘাটে আমাদের ক্রুজটাও এলো। সেই কচুবেড়িয়া ঘাট থেকে ক্রুজও যায়, আবার সেই কচুবেড়িয়া ঘাট থেকে লট নাম্বার 8, যেটা হচ্ছে কাকদ্বীপের ঘাটের নাম, সেখানেও তোমরা যেতে পারবে। এইবার বলে দিই, লট নাম্বার 8-এর যে লঞ্চগুলো থাকে, সেই লঞ্চগুলো কিন্তু যখন জোয়ার ভাটাটা বেশি হয় তখন এগুলো বন্ধ থাকে। তার জন্য আছে গঙ্গাসাগরের অফিসিয়াল অ্যাপ, গঙ্গাসাগরের অ্যাপটা ইনস্টল করে নেবে। ওখানে প্রতিদিনেরটা প্রতিদিন কখন থেকে লঞ্চ খোলা থাকবে আর কখন লঞ্চ আবার বন্ধ থাকবে, সেগুলো সমস্ত ডিটেলস ওই অ্যাপের মধ্যে ওরা লিখে দিয়ে দেয়। তাই আমি দেখলাম কাকদ্বীপ হয়ে তো যেতে পারবো না, আর যে ক্রুজে করে এসেছি ক্রুজেও যাব না, তাই নামখানা হয়ে যাব। আর এই নামখানার এই হচ্ছে লঞ্চে ফেরার কিছু টাইমিং। তোমরা এই টাইমিং অনুযায়ী নামখানা যাওয়ার জন্য এখানের যে বেনুবন ঘাট আছে, এই বেনুবন ঘাট হয়ে চলে যেতে পারো। তো এবার আমি বেরিয়ে যাই, 4:30-র সময় লাস্ট লঞ্চ, তাই এখন বাজে 3:30। এইবার টোটো ধরে এখান থেকে বেরিয়ে যাব। এখন এই যে টোটোতে বসে পড়েছি, টোটো করে এখন যাচ্ছি লঞ্চ ঘাটের দিকে। আর এখানে শেয়ারে গেলে 60 টাকা করে লাগে এই বেনুবন যেতে। এই যে এই ঘাট থেকে আমরা এখন এইরকম নৌকোয় করে যাব, যে নৌকোগুলো হচ্ছে আমরা সুন্দরবনের যেমন জার্নি করি, ঠিক সেরকম নৌকোগুলো দেখো। লঞ্চের ভাড়া নিল 40 টাকা করে, টিকিট কেটে নিলাম। তো এসে পৌঁছালাম এই নামখানা। এই মেলার টাইমটায় আরও অনেক কটা লঞ্চ বেশি চলে, প্রায় 1 ঘন্টার কাছাকাছি টাইম নিল এই লঞ্চে। এই যে এখান থেকে টোটো নিয়ে নিলাম। যারা যারা নামখানা স্টেশন যাবে তারা পায়ে হেঁটেও চলে যেতে পারো, আর টোটো করে কত নেয় নামখানা স্টেশন? 15 টাকা নেয় হচ্ছে নামখানা রেলওয়ে স্টেশন। টাইমিং অনুযায়ী চলে আসবে।
নামখানা স্টেশন থেকে যেহেতু ট্রেন একটু কম কম, আর জানো তোমরা যে নামখানা থেকে শিয়ালদা ট্রেন কিভাবে দেখতে হয়। তোমরা আগে শিয়ালদা থেকে যদি আসো তাহলে শিয়ালদা টু লক্ষ্মীকান্তপুর মারবে, কারণ শিয়ালদা টু নামখানা লিখলে দুটো ট্রেনই দেখায় হোয়ার ইজ মাই ট্রেনে। লক্ষ্মীকান্তপুর সার্চ করলে তাহলে দেখবে লক্ষ্মীকান্তপুর তোমরা এসে যাবার পরে ওই ট্রেনটাই আবার নামখানার জন্য ওখান থেকে ছাড়ে। আবার সেম নামখানা থেকে লক্ষ্মীকান্তপুর সার্চ করবে হোয়ার ইজ মাই ট্রেনে, সেই ট্রেনটাই আবার লক্ষ্মীকান্তপুর যাবার পরে কিছুক্ষণ দাঁড়িয়ে শিয়ালদার দিকে রওনা দেয়। তো এই হচ্ছে কিন্তু নামখানা হয়ে যাবার সুবিধা। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করতে হবে। আর কত টাকা কি খরচা হলো, আমি একা একা এসেছি, তোমরা যদি 4-5 জন বা 2 জন 3 জন আসো সেক্ষেত্রে তোমরা এখানে এসে হোটেলে থাকতে পারবে। টোটো অটো যাই করবে সব শেয়ার হয়ে যাবে, রিজার্ভ করতে হবে না। বাসেও তোমরা যেতে পারো, তো অনেক অপশান তোমরা পেয়ে যাবে। আর তোমরা যদি ক্রুজে করে না আসো, ট্রেনে করে আসো, সেক্ষেত্রে তো অনেক কম টাকায় হয়ে যাবে। যাই হোক, আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করি। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো তাহলে, হর হর গঙ্গে।